নিউজ বাংলার এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আপনাদের সাথে আছি আমি সোমা আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। খবর এখন বিস্তারিত। রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক প্রণব সরকারের হাত ধরেই কুমারঘাট প্রেস ক্লাবের অফিস গৃহের শুভ দ্বারোদ্ঘাটন অনুষ্ঠান হলো। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমারঘাট প্রেস ক্লাবের সম্পাদক অরুণ নাথ সহ বরিষ্ঠ সাংবাদিকরা। কুমারঘাট প্রেস ক্লাবের অফিস গৃহের শুভ দ্বারোদ্ঘাটন অনুষ্ঠিত হয় রবিবার। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক তথা রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক প্রণব সরকার। পাশাপাশি উপস্থিত ছিলেন কুমারঘাট পৌর পরিষদের চেয়ারপারসন অনামিকা মালাকার, কুমারঘাট প্রেস ক্লাবের সম্পাদক অরুণ নাথ, সভাপতি মানিক দেব, কুমারঘাটের বরিষ্ঠ সাংবাদিক তপন বণিক, আশুতোষ দেব, দিগ্বিজয় মালাকার সহ আরও অন্যান্য সদস্যরা। কৈলাসহর মহকুমার বরিষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। কুমারঘাট প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। এদিন সাংবাদিক প্রণব সরকারকে সংবর্ধনা প্রদান করা হয়। কুমারঘাট প্রেস ক্লাবের পক্ষ থেকে এবং স্মরণিকা প্রকাশ করা হয়। কুমারঘাট প্রেস ক্লাবের সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলার জনপ্রিয় সাংবাদিক সুকান্ত চক্রবর্তী। অনুষ্ঠানে সাংবাদিক প্রণব সরকার বক্তব্য রাখতে গিয়ে কুমারঘাট প্রেস ক্লাবের ভূয়সী প্রশংসা করেন। এছাড়া তিনি আরও বলেন, আমার মনে হয় দেশ এবং রাজ্য যেভাবে এগিয়ে চলছে, কুমারঘাট প্রেস ক্লাব গঠনের প্রক্রিয়াটা অনেকটা দেরিতেই হয়েছে। সাংবাদিকদের চিন্তা, চেতনা এবং মননশীলের কাজ করবে অন্যতম পীঠস্থান হল প্রেস ক্লাব। যে প্রেস ক্লাবে সাংবাদিকদের যাবতীয় মেধা বিকাশে প্রতিনিয়ত চর্চা থাকবে, আলোচনা থাকবে, সেমিনার হবে। একটা এলাকার বিকাশেও প্রেস ক্লাবের একটা বড় ভূমিকা রয়েছে। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। কৈলাসহর লায়ন্স ক্লাবের 19 বছর পূর্তি উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিলেন ক্লাব কর্তৃপক্ষ। সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় মানবতার ঘর। পাশাপাশি 10 দিন ব্যাপী গৃহহীনদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হবে বলে জানালেন উদ্যোক্তারা। কৈলাসহর লায়ন্স ক্লাবের 19 বছর পূর্তি উদযাপন করা হয় কৈলাসহর লায়ন্স ক্লাব প্রাঙ্গণে। একই সাথে এই বর্ষপূর্তি উপলক্ষে দুটি প্রকল্প হাতে নেয় লায়ন্স ক্লাব কৈলাসহর। শহরের সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় মানবতার ঘর। অপরদিকে 10 দিন ব্যাপী গৃহহীনদের শীতবস্ত্র বিতরণ প্রকল্প হাতে নেওয়া হয়। কি সেই মানবতার ঘর? কেনই বা উন্মুক্ত করা হলো এই ঘর? মানুষের পাশে লায়ন্স ক্লাবকে সর্বদাই দেখা যায় সাহায্যের হাত বাড়িয়ে দিতে, যার নিদর্শন আমরা কৈলাসহরের বন্যা পরিস্থিতি থেকে শুরু করে বর্তমান করোনা মহামারী, চিকিৎসা পরিষেবা সহ প্রতিটি ক্ষেত্রেই পাই। আর এবার লায়ন্স ক্লাব তাদের সামাজিক দায়বদ্ধতা থেকেই লায়ন্স ক্লাবের 19তম বর্ষপূর্তি উপলক্ষে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দিল মানবতার ঘর, যেখানে পাওয়া যাবে বিনামূল্যে বিভিন্ন ধরনের জামা কাপড়, শীতবস্ত্র ইত্যাদি। ঊনকোটি জেলা লায়ন্স ক্লাবের এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শহরবাসী। অপরদিকে লায়ন্স ক্লাবের সদস্যরা 10 দিন ব্যাপী বিভিন্ন এলাকায় গৃহহীন এবং গরিব দুস্থ মানুষদের হাতে তুলে দেবেন শীতবস্ত্র। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের গভর্নর রাজকুমার রিঙ্গানিয়া। এছাড়া উপস্থিত ছিলেন জিএসটি কোঅর্ডিনেটর পঙ্কজ পোদ্দার, কৈলাসহর লায়ন্স ক্লাবের সভাপতি সমীর দাস, সম্পাদক পলাশ দে, অ্যাডমিনিস্ট্রেটিভ সঞ্জীব চৌধুরী, অমৃত ভট্টাচার্য, কোষাধ্যক্ষ অনুরাজ সাহা সহ অন্যান্য সদস্যরা। দুটি প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হয় ক্লাব প্রাঙ্গণে। सबसे पहले मैं बधाई देता हूँ लायंस क्लब ऑफ कैलाशहर। This is one of the great club of our district 322G. In our district, now there is 82 clubs. But Lions Club of कैलाशहर, regarding that, I have seen that the services. And today I feel proud and privileged that today I am part of the celebration, that today is the 19th charter celebration of this great club. And regarding this project, I will say, just our motto is to we serve. And that already our Lions Club of कैलाशहर people have started. From the beginning I have seen 3 lakhs people till they have served. And this is the great thing. কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। বক্সনগর বন দপ্তর এবং ডিআইবির যৌথ অভিযানে সোনামুড়া থানার পুলিশ
বাটাডোলা এবং ইউএনসি নগর এলাকায় প্রায় 30,000 অবৈধ গাঁজা গাছ নষ্ট করে দেওয়া হয়। এই ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুলিশ প্রশাসন। রাজ্যের মুখ্যমন্ত্রীর নেশামুক্ত ত্রিপুরা গড়বার লক্ষ্যে কাজ করে যাচ্ছে রাজ্যের পুলিশ প্রশাসন। আবারও গাঁজা বিরোধী অভিযানে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। রবিবার বক্সনগর বন দপ্তর এবং ডিআইবির যৌথ অভিযানে সোনামুড়া থানার সেকেন্ড ইনচার্জ বিকাশ দেববর্মা, এসআই পার্থদেব, এসআই ডেভিড দার্লং এর নেতৃত্বে টিএসআর বাহিনী নিয়ে বাটাডোলা এবং ইউএনসি নগর অঞ্চলে 8টি লট থেকে প্রায় 30,000 অবৈধ গাঁজা চাষের গাছ ধ্বংস করা হয়। আগামী দিনেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সোনামুড়া পুলিশ। সোনামুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। বাইক এবং স্কুটির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত একজন। ঘটনা বক্সনগরের মানিক্যনগর এলাকায়। গুরুতর আহত টিএসআর জওয়ান খোকন দেববর্মাকে হাঁপানিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এক মাসে একই জায়গায় পরপর 3টি দুর্ঘটনায় উৎকণ্ঠায় আছেন স্থানীয়রা। বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত একজন। ঘটনা বক্সনগরের মানিক্যনগর এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার বিকেল 3টের সময় মানিক্যনগর গ্যালারি মাঠ সংলগ্ন মেইন রোডে একটি 220 TR07D8327 বাইক এবং স্কুটি TR07A5042 মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে আহত হয় এক টিএসআর জওয়ান। বাইক এবং স্কুটির মুখোমুখি সংঘর্ষের বিকট শব্দ হওয়ায় এলাকার লোকজন ছুটে এসে গুরুতরভাবে আহত বাইক এবং স্কুটি চালককে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা করে গুরুতর আহত টিএসআর জওয়ানকে হাঁপানিয়া হাসপাতালে রেফার করে দেন। জানা যায়, টিএসআর জওয়ানের মাথা এবং পায়ে প্রচণ্ডভাবে আঘাত লাগে। তার পায়ে 10টি সেলাইও লেগেছে। টিএসআর জওয়ানের বাড়ি বেলুয়ারছড় দয়ালপাড়া এলাকায়। তার নাম খোকন দেববর্মা, বয়স 37। জানা যায়, তিনি 5 নম্বর ব্যাটালিয়ন টিএসআর এর জওয়ান। অপরদিকে বাইক চালক হাসপাতাল থেকেই পালিয়ে যায়। ঘটনাস্থলে এক প্রত্যক্ষদর্শী সূত্র থেকে জানা গিয়েছে, বাইক চালক সোনামুড়ার দিক থেকে বিশালগড়ে যাওয়ার পথে গ্যালারি মাঠের পাশে যেতেই অপর দিক থেকে টিএসআর জওয়ানের একটি স্কুটি করে আসতেই বাইক চালক সরাসরি স্কুটিকে ধাক্কা মারে। আর ধাক্কা মারতেই স্কুটি চালক ছিটকে পড়ে যায়। এদিকে ঘটনার খবর পেয়ে কমলচোড়া থানার পুলিশ হাসপাতালে ছুটে এসে ঘটনার তদন্ত শুরু করেছে। সম্প্রতি এক মাসে ওই এক জায়গায় পরপর 3টি দুর্ঘটনা ঘটে। ফলে পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে জনমনে। একটা সময় দোকান আসলো গ্যালারির সামনে দিকে, দোকানটা যেন আসলো, দোকানটা আমি খুলতাম ইসলাম খুলনের লগে লগে এর ভিতরে 220 বাইকটা যায় মানে সোনামুড়ার দিকে তো যাইতে আসলে সেদিকে বিশালগড়ের দিকে। তারা রুকিয়ার যে রাস্তাটা টিএসআরটা বাইরে তুলেছিল, তার রয়ে একটা তারা এরকম একটা স্পিডে দেখা দিচ্ছে পরে এনে ফইরা গেছে, ফইরা অনেক দূর গেছে, স্কুটিটাতে 2 পিস হয়ে গেছে, তাই না শরীরটা মানে নাইমু রক্ত চুষে পাওয়া কাটতে গেছে। আর যারা 220 দিয়ে অ্যাক্সিডেন্ট করছে তারা আমরা দূরছি এনো আনছি আর কেরাজা নিয়ে আনতে গেছে। বক্সনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। সারা দেশের সাথে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো ডক্টর বি.আর. আম্বেদকরের প্রয়াণ দিবস। এর অঙ্গ হিসাবে আগরতলার কংগ্রেস ভবনের সামনে পালন করা হলো আম্বেদকরের প্রয়াণ দিবস। উপস্থিত ছিলেন রাজ্য প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস সহ অনেকেই। 6ই ডিসেম্বর ডক্টর বি.আর. আম্বেদকরের প্রয়াণ দিবস। এই দিবসকে কেন্দ্র করে আগরতলা কংগ্রেস ভবনের সামনে কংগ্রেসের একটি সেলের পক্ষ থেকে ডক্টর বি.আর. আম্বেদকরের প্রয়াণ দিবস পালন করা হয়। ডক্টর বি.আর. আম্বেদকরের প্রয়াণ দিবসে উপস্থিত ছিলেন রাজ্য প্রদেশ কংগ্রেসের সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস ছাড়াও কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা। ডক্টর বি.আর. আম্বেদকরের প্রয়াণ দিবসে ডক্টর বি.আর. আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে ডক্টর বি.আর. আম্বেদকরকে শ্রদ্ধা জানানো হয়। ডক্টর বি.আর. আম্বেদকর, যিনি দেশের সংবিধান রচনা করেছিলেন, দলিত এবং অস্পৃশ্য জাতির মানুষদেরকে তাদের অধিকার ফিরিয়ে দিয়েছিলেন, কিন্তু সারা দেশের জন্য অনেক মহৎ কর্ম করা এই লোকটি তার জীবনের প্রথম দিকে সমাজের দ্বারা যে পরিমাণে লাঞ্ছিত বঞ্চিত হয়েছিল তা মনে হয় না অন্য কেউ হয়েছিল তার জীবনে। তবে সেই সমস্ত অপমান ভুলে সামনের দিকে এগিয়ে গিয়েছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। ডক্টর বি.আর. আম্বেদকরের প্রয়াণ দিবসে আগরতলা কংগ্রেস ভবনের সামনে
ডক্টর বি.আর. আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে ওনাকে শ্রদ্ধা জানান প্রদেশ কংগ্রেসের সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি ডক্টর বি.আর. আম্বেদকরের প্রয়াণ দিবস উপলক্ষে বলতে গিয়ে জানান, বর্তমান দেশের নরেন্দ্র মোদী সরকার যেভাবে দেশের সংবিধান এবং আইনকে খর্ব করছেন, তাতে ডক্টর বি.আর. আম্বেদকরের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে না। ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের রচয়িতা। সংবিধানকে বর্তমান দেশের সরকার ধূলিসাৎ করে ফেলেছে বলেও সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস। আজকে আমাদের সংবিধানের প্রণেতা, সংবিধানের প্রাণপুরুষ ডক্টর বি.আর. আম্বেদকরের প্রয়াণ দিবস। সেই উপলক্ষে প্রদেশ কংগ্রেসের এসসি ডিপার্টমেন্টের উদ্যোগে আমরা সেই দিবসটিকে স্মরণ করার জন্য আজকে এখানে অনুষ্ঠান হচ্ছে। সবাই আমরা এখানে এসেছি শ্রদ্ধা জানানোর জন্য। এটার মূল উদ্দেশ্য হলো, আজকের দিনটাকে স্মরণ করার মূল উদ্দেশ্য হলো ভারতবর্ষের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যেভাবে সংবিধানকে ধ্বংস করার চেষ্টা হচ্ছে, সংবিধানের সমস্ত অধিকার থেকে সমস্ত শ্রেণীর মানুষকে বঞ্চিত করার যে একটা প্রয়াস এবং সংকীর্ণ রাজনৈতিক উদ্দেশ্যকে চরিতার্থ করার জন্য ওনার নিজস্ব স্বার্থে, দলের স্বার্থে আজকে ধর্মের নামে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে একটা হানাহানি, একটা অবিশ্বাস, একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছেন। আজকে সেটাকে প্রতিহত করার একমাত্র রাস্তা ডক্টর আম্বেদকরকে স্মরণ করা, তার আদর্শ উদ্বুদ্ধ হওয়া। আজকে আমরা সেই জন্য দিনটাকে পালন করছি এবং মানুষের কাছে আহ্বান জানাচ্ছি ডক্টর বি.আর. আম্বেদকরের আদর্শ উদ্বুদ্ধ হয়ে নরেন্দ্র মোদীর এই যে অপপ্রয়াস, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো। সারা দেশের সঙ্গে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় ডক্টর বি.আর. আম্বেদকরের প্রয়াণ দিবস সরকারি এবং বেসরকারি স্তরে পালন করা হয়। ডক্টর বি.আর. আম্বেদকর তিনি দেশের সংবিধানের রচনার জন্য যেরকম পরিশ্রম করেছিলেন তা অন্য কেউ করতে পারেনি। রবিবার কংগ্রেস ভবনের সামনে সংবিধান রচয়িতা ডক্টর বি.আর. আম্বেদকরের প্রয়াণ দিবসে কংগ্রেস দলের সমর্থক, কর্মী সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। বিশেষ করে কংগ্রেস দলের পক্ষ থেকে আগরতলা কংগ্রেস ভবনের সামনে ডক্টর বি.আর. আম্বেদকরের প্রয়াণ দিবস পালন করার উদ্যোগ গ্রহণ করা হয়। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। রবিবার অমরপুর বয়স্ক বিনোদন কেন্দ্রের সামনে অমরপুর নগর পঞ্চায়েত এবং হ্যাপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল কোভিড-19 এর উপর এক আলোচনা সভা এবং স্বাস্থ্য শিবির। এই কর্মসূচিতে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন অমরপুর প্রেস ক্লাব। অমরপুর নগর পঞ্চায়েত এবং হ্যাপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার যৌথ উদ্যোগে এবং অমরপুর প্রেস ক্লাবের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হল কোভিড-19 উপর আলোচনা সভা এবং স্বাস্থ্য শিবির। রবিবার অমরপুর বয়স্ক বিনোদন কেন্দ্রের সামনে মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মাতা শান্তিকালী দেবীর পরম সাধক চিরঞ্জন মহারাজজি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহকুমা শাসক বিজয় সিনহা, এইচএফটি গুমতি জেলা সম্পাদক পার্থপ্রতিম সাহা, মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডক্টর শুভেন্দু দেববর্মা, ডক্টর মঞ্জুর ইসলাম, ডক্টর দেবপ্রিয় সাহা সহ অন্যান্যরা। নগরপিতা তরুণ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই কোভিড-19 উপর আলোচনা সভা এবং স্বাস্থ্য শিবির। অনুষ্ঠানে উদ্বোধকের ভাষণ রাখতে গিয়ে এই মহামারী থেকে নিজেদের কিভাবে দূরে রাখতে হবে সেই বিষয়ে আলোচনা করেন অনুষ্ঠানের উদ্বোধক চিরঞ্জন মহারাজজি। কিন্তু এমন একটা রোগ আমরা কেউ কাছে যেতে পারি না, ওনাদেরকে আমরা ট্রিটমেন্ট করার ক্ষেত্রে সমস্যা। এখানে আমাদের ডক্টর বাবুরা আছেন, ওনারা কোভিড নিয়ে ডিসকাশন করবেন। এই জিনিসটা থেকে যাতে আমরা যদি একটু সতর্ক হতে পারি, আমার মনে হয়। এবং যে মৃত্যুগুলি হলো, আপনারা জানেন আমাদের এখানে অনেক যারা মারা গেল আপনাদের খুব পরিচিত, এবং ওনাদের ঘটনা আপনাদের প্রায় সবারই জানা কিভাবে মারা গেল। কোনো ট্রিটমেন্ট করতে পারছে না আমাদের ডক্টর বাবুরা বিভিন্ন কারণে। এই জায়গাতে এখন আমার মনে হয় আমরা যদি সতর্ক হতে পারি, আমরা এই জায়গাতে আগামী দিনগুলি থেকে অন্তত যাতে আর কেউ মৃত্যুবরণ আমাদের সাব ডিভিশনের মধ্যে বা আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে যাতে কেউ না করে, আমরা এটা সবার কাছে আবেদন রাখবো। আয়োজিত এই স্বাস্থ্য শিবিরে প্রায় শতাধিক বৃদ্ধ বৃদ্ধারা বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেন। অমরপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা।
বিজেপির বিধায়করাই বলেছেন বিগত 2.5 বছরে তাদের বিধানসভা কেন্দ্রে একটিও চাকরি হয়নি। সাংবিধানিক পদে বসে চূড়ান্ত মিথ্যা কথা বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজধানীর মেলাট মাঠ স্থিত ছাত্র যুব ভবনে আয়োজিত সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এমনই অভিযোগ আনেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক নবারুণ দেব। সাংবিধানিক পদে বসে চূড়ান্ত মিথ্যে কথা বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, এমনই অভিযোগ করলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ত্রিপুরা রাজ্য সম্পাদক নবারুণ দেব। কেননা মুখ্যমন্ত্রী ত্রিপুরা রাজ্যে সব মিলিয়ে 1 লক্ষ বেকারদের কর্মসংস্থান হয়েছে বলে জানিয়েছেন উনার ভাষণে। কিন্তু যদি তা হয়ে থাকে তাহলে কেন্দ্রীয় হারে এবং রাজ্যে বেকারদের সংখ্যা বাড়ছে কেন, প্রশ্ন তুললেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক। এবং মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি, কেননা দলের বিধায়করাই সাংবাদিক সম্মেলন করে বলছেন বিগত 2.5 বছরে তাদের বিধানসভা কেন্দ্রে একটিও সরকারি চাকরি হয়নি। রাজ্য সরকারের চাকরি নোটিফিকেশন অনুযায়ী চাকরি হতো তাহলে রাজ্যের 60টি বিধানসভা কেন্দ্রে কিছু না কিছু চাকরি হতো অবশ্যই। তাছাড়া রাজ্যে শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী সহ স্বাস্থ্য দপ্তরে স্বাস্থ্যকর্মীদের অত্যন্ত পরিমাণে অভাব রয়েছে, কিন্তু নিয়োগ নেই। রবিবার রাজধানীর মেলার মাঠ স্থিত ছাত্র যুব ভবনে আয়োজিত সাংবাদিক বৈঠকে এমনই অভিযোগ করলেন ত্রিপুরার ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের সম্পাদক নবারুণ দেব। এদিন তিনি টিআরবিটি নোটিফিকেশনের মাধ্যমে শূন্য পদ তৈরি করে বিএড পাশ করাদের নিয়োগ করা এবং বছরে একবার টেট পরীক্ষা নেয়ার দাবি জানিয়েছেন। 1100 সরকারি চাকরি না, এর সঙ্গে তিনি যুক্ত করেছেন যে 1 লক্ষ বেকারের কর্মসংস্থান হয়েছে। এখন আমরা বলছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন শপথ গ্রহণ করেছেন সেদিন থেকে এখন পর্যন্ত রাজ্যের যে শিল্পে বিজেপির কিছু ছেলে রোজগার কামাচ্ছেন, আঙ্গুল ফুলে কলা গাছাচ্ছেন, সেই শিল্পটার নাম হচ্ছে তুলাবাজি শিল্প। যুব মোর্চা করা কিছু ছেলে ধর্মনগর থেকে সাবরুম এই তুলাবাজি শিল্পের নতুন সংস্কৃতি আমদানি করে তারাই কিছু স্বনির্ভর হয়েছে। আমরা জিজ্ঞেস করতে চাই, আমাদের রাজ্যের বেকারত্বের হার বাড়ছে, যদি কর্মসংস্থান যদি 1 লক্ষ হয়ে যেত তাহলে বেকারত্বের হার যা কেন্দ্রীয় সংস্থা বেকারত্বের হার দেখাচ্ছে, এই বেকারত্বের হার কি করে 13.1 হয়? দেখা যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী শপথ নেয়ার পর রাজ্যের ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত যুব মোর্চার যুবকরা যে তোলাবাজি শিল্পে অংশগ্রহণ করেছে সেই শিল্পের মাধ্যমে একমাত্র যুব মোর্চার কিছু যুবকরাই স্বনির্ভর হয়েছে। ডিওয়াইএফআই রাজ্য সম্পাদকের এই গভীর অভিযোগের পর কি পদক্ষেপ নেয় রাজ্য সরকার, সেটাই এখন দেখবার বিষয়। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। কেন্দ্রীয় সরকারের কৃষি আইন বাতিল এবং অখিল গগৈর মুক্তির দাবিতে হাইলাকান্দিতে মানব শৃঙ্খল কর্মসূচি পালন করল অসম প্রেমী যুব ছাত্র সমাজের কর্মকর্তারা। উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সমিতির উপদেষ্টা মনোজ গগৈ সহ অন্যান্যরা। কেন্দ্রের কৃষি আইন বাতিল এবং অখিল গগৈ মুক্তির দাবিতে অসমের হাইলাকান্দিতে অসম প্রেমী যুব ছাত্র সমাজের মানব শৃঙ্খল। কৃষক মুক্তি সংগ্রাম সমিতির উপদেষ্টা অখিল গগৈ দীর্ঘদিন ধরেই কারাগারে বন্দী অবস্থায় রয়েছেন। সরকার ওই প্রতিবাদী কণ্ঠ দমাতে তার উপর ষড়যন্ত্রমূলকভাবে বিভিন্ন ধরনের মামলা লাগিয়ে কারাগারে বন্দী করে রেখেছে। শনিবার হাইলাকান্দি জেলা সদরের প্রাণকেন্দ্র বাটা পয়েন্টে দাঁড়িয়ে এসব অভিযোগ করে কৃষক নেতা অখিল গগৈর মুক্তির দাবি এবং কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী আইন বাতিলের দাবিতে মানব শৃঙ্খল কর্মসূচি পালন করে অসম প্রেমী যুব ছাত্র সমাজের কর্মকর্তারা। এদিনের আন্দোলনে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সমিতির উপদেষ্টা মনোজ গগৈ, মহাসচিব অরিন্দম সদিখুয়া, বিত্ত সম্পাদক বিদ্যুৎ চুতিয়া, হাইলাকান্দি জেলা সমিতির সভাপতি ইমাদুয়েল হক বড়ভূইয়া, উপসভাধিপতি নূর হোসেন লস্কর, কার্যকরী সভাপতি আইনুল হক বড়ভূইয়া, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বড়ভূইয়া, সহ সম্পাদক কাবুল হোসেন লস্কর, সাংগঠনিক সম্পাদক নজির আহমেদ বড়ভূইয়া সহ অন্যান্যরা। এদিন সকাল 11টার সময় শহরের জেসি হোটেলে অসম প্রেমী ছাত্র সমাজ কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে 31 সদস্য বিশিষ্ট হাইলাকান্দি জেলা কমিটি গঠন করা হয়,
জেলা কমিটি গঠনের সভায় সভাপতিত্ব করেন হাইলাকান্দি বারের আইনজীবী মরিয়ম বেগম চৌধুরী। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নর্থ ইস্ট সংখ্যালঘু ছাত্র ইউনিয়নের বরাক ইনচার্জ রুহুল আমিন বড় ভুইয়া এবং সাংগঠনিক সম্পাদক গুলরাজ হোসেন। শীঘ্রই কাছাড় এবং করিমগঞ্জ জেলা কমিটি গঠন করা হবে বলে জানান কেন্দ্রীয় কমিটির নেতা অরিন্দম সদিখুয়া। এছাড়াও তিনি আরও জানান বরাকের ছাত্র সমাজের স্বার্থে সর্বদাই তাদের সংগঠন কাজ করতে বদ্ধপরিকর। আৰু আজি এই যি সভা, এই সভাতে লগতে কেইটামান সংকল্প লোৱা হয়। এই সংকল্পৰ ভিতৰত প্ৰধান আৰু প্ৰথম সংকল্পটো হৈছে যে বিভেদৰ বিষবাষ্প বিয়পোৱা যিখন আমাৰ বিজেপি নেতৃত্বাধীন চৰকাৰ, এই বিজেপি নেতৃত্বাধীন চৰকাৰখনে গণতান্ত্ৰিক যিসমূহ প্ৰমূল্যবোধ, এই প্ৰমূল্যবোধক অতিক্ৰম কৰি যি এক হিটলাৰী শাসন ব্যৱস্থা চলাই আছে, এই হিটলাৰী শাসন ব্যৱস্থাৰ প্ৰত্যুত্তৰ অহা 2021 চনৰ বিধানসভা নিৰ্বাচনত দিয়া হ'ব। এইটো প্রথম আৰু প্রধান সংকল্প হিসাবে লোৱা হৈছে। হাইলাকান্দি থেকে মুস্তাফা এ মজুমদারের রিপোর্ট, নিউজ বাংলা। পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা বলে কিছু নেই, এরকম পরিস্থিতিতে সাধারণ মানুষ 356 ধারা চাইছেন। আসানসোলের বারাবণীতে বিজেপির কর্মী সমর্থকদের উপর তৃণমূল কংগ্রেসের আক্রমণের নিন্দা জানাতে গিয়ে একথা বলেন পশ্চিমবঙ্গের বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পশ্চিমবাংলায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আসানসোলের বারাবাণীতে তাদের কর্মী সমর্থকদের উপর তৃণমূল কংগ্রেসের আক্রমণের নিন্দা করে বলেছেন, এখানে আইন শৃঙ্খলা বলে কিছুই নেই। এরকম পরিস্থিতিতে সাধারণ মানুষ 365 ধারা চাইছেন। আমরাও চাইতে বাধ্য হয়েছি। বিজেপি যখন শক্তিশালী হয়ে উঠছে তখন তৃণমূল আশ্রিত বালি মাফিয়ারা বোম বন্দুক নিয়ে তাদের কর্মী সমর্থকদের উপর আক্রমণ করছে। তিনি আজ পূর্ব মেদিনীপুর জেলার রামনগরে এক সভায় ভাষণ দিচ্ছিলেন। তাকে ব্যক্তিগত আক্রমণ প্রসঙ্গে তিনি বলেন, আমার জীবন সাদা কাগজের মতো, আমি সাধারণ মানুষের সঙ্গে থাকি, খাই, ঘুমোই। কুকথা প্রসঙ্গে তিনি বলেন, আমাকে আক্রমণ করলে আমি কি ছেড়ে দেব? তিনি আরো বলেন, এই পার্টিতে কেউ থাকতে পারবে না, ভেঙে পড়বে গোটা পার্টি। আজকে দুপুরবেলা সারা বাংলায় যেমন আমরা আর নয় অন্যায় কার্যসূচির জন্য বেরিয়েছিলাম, আসানসোলের বারাবণীতেও ঠিক আমাদের জেলা প্রেসিডেন্ট, মন্ডল প্রেসিডেন্ট এবং তার সঙ্গে একাধিক কার্যকর্তা বাইক র্যালি নিয়ে বেরিয়ে গ্রামে জনসম্পর্কে গেছিলেন। সেখানে স্থানীয় দুষ্কৃতিকারীরা আমাদের মিছিলের উপর বোম নিয়ে আক্রমণ করে এবং গুলিও ছোঁড়ে। তাতে একজন খুব গুরুতর আহত, যার বুকে গুলি লেগেছে, অন্য জায়গায় হসপিটালে পাঠানো হয়েছে। এছাড়া আরও 4 জনকে হসপিটালে ভর্তি করা হয়েছে। সেখানে স্থানীয় যারা বালি মাফিয়া, কয়লা মাফিয়া, যারা টিএমসির ঝান্ডার তলায় দাঁড়িয়ে নিজের এই ধরনের অসামাজিক কাজ করছে, আজ বিজেপি শক্তিশালী হতেই তাদেরকে আমাদের পিছনে লেলি দেওয়া হয়েছে এবং সেখানকার এমএলএ, সেখানকার ব্লক প্রেসিডেন্ট টিএমসির এবং জেলা সভাপতি, এদের প্রত্যেকের এতে যোগসাজশ আছে এবং এই নিন্দনীয় কাজ তারা বহুদিন করে আসছে। এখন কয়লা পাচার, কয়লা বন্ধ হয়ে যাওয়ার জন্য তারা আরও বেশি ক্ষেপে গিয়ে বিজেপির আক্রমণ করছে। তার পরিণাম হচ্ছে এটাই। এবং তারপরেও ওদিক থেকে বোম চলছে, আমাদের কর্মীরা তারা মোকাবেলা করার চেষ্টা করেছে। বারবার এই ধরনের ঘটনা যদি পশ্চিমবাংলায় ঘটে, তাহলে আমরা ধরে নেব এখানে সরকার বলে কিছু নাই, আইন শৃঙ্খলা বলে কিছু নাই। মানুষ যেটা বারবার দাবি করছেন যে 356 জারি হোক, আমার মনে হয় পরিস্থিতি সেদিকেই যাচ্ছে, আমরাও সেটা দাবি করতে বাধ্য হব। আসানসোল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। সিলেটের জাফলং পর্যটন নগরীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক টুরিস্ট ফটোগ্রাফার নিহত হন। নিহতের নাম উজ্জ্বল, বাড়ি পূর্ব জাফলং এর রসুলপুর গ্রামে। এই ঘটনায় টুরিস্ট পুলিশ এবং আরক্ষা দপ্তরের চরম উদাসীনতার অভিযোগ তুলেছেন স্থানীয়রা। বাংলাদেশের সিলেটের জাফলংবাদ পর্যটন নগরীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক টুরিস্ট ফটোগ্রাফার নিহত হয়েছে। নিহতের নাম উজ্জ্বল, সে গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং এর রসুলপুর গ্রামের আব্দুল সত্তার মিয়ার ছেলে। স্থানীয়রা জানায়, রবিবার দুপুরে পর্যটন নগরীর জাফলংবাদে নদীর পাড়ে আগত পর্যটকদের ছবি তুলতে গিয়েছিল সে। ওই সময় পর্যটক বেশি ছিনতাইকারীরা তার ক্যামেরা ছিনিয়ে নেয়ার জন্য এলোপাথারি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে
জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ, জাফলং টুরিস্ট পুলিশ এবং স্থানীয়রা সিলেট এবং তামাবিল মহাসড়ক অবরোধ করে ছিনতাইকারীদের শনাক্ত করতে সকল প্রকার পর্যটনবাহী গাড়িতে তল্লাশি চালায়। উল্লেখ্য, এর আগেও 15 জুলাই 2020 সালে সাদ্দাম নামের এক ফটোগ্রাফার পর্যটক বেশি ছিনতাইকারীদের হাতে নিহত হয়েছিল। গত 4 মাসের ব্যবধানে আরও এক ফটোগ্রাফারের মৃত্যুতে এলাকায় চরম উত্তেজনা দেখা দিয়েছে। এই ঘটনায় টুরিস্ট পুলিশ এবং থানা পুলিশের অবহেলার কারণ বলে মন্তব্য করছেন স্থানীয়রা। এই রিপোর্ট লেখা পর্যন্ত এখনো কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি পুলিশ। গোয়াইনঘাট সিলেট থেকে SM রাজুর রিপোর্ট, নিউজ বাংলা। টমটম চালকদের অবাধ বিচরণকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন কৈলাসহরের শহর উত্তরাঞ্চল এলাকার অটো শ্রমিকরা। এই বিক্ষোভের জেরে আজ কোবঝার এলাকায় রাস্তা অবরোধে বসেন বিক্ষোভকারীরা। এদিন পুলিশ প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন অটো চালকরা। নিজেদের দাবি আদায়ের লক্ষ্যে কৈলাসহরের শহর উত্তরাঞ্চল এলাকার অটো শ্রমিকরা কোবঝার এলাকায় সোমবার সকাল 10টায় রাস্তা অবরোধ করেন। দীর্ঘক্ষণ এই অবরোধের ফলে কয়েক শতাধিক গাড়ি আটকে পড়ায় অফিস যাত্রী সহ নিত্যযাত্রীরা প্রচন্ড অসুবিধার সম্মুখীন হতে হয়। রাস্তা অবরোধের খবর পেয়ে কৈলাসহর থানার বিশাল পুলিশ এবং TSR বাহিনী অবরোধ স্থলে উপস্থিত হন। অবরোধ চলাকালীন এক অটো শ্রমিক বলেন, ইদানিংকালে পুলিশ প্রশাসনের তরফে কৈলাসহর শহরে যে অবৈজ্ঞানিকভাবে নো এন্ট্রি শুরু হয়েছে তাতে কৈলাসহরের শহর উত্তরাঞ্চল এলাকার অটো শ্রমিকরা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন এবং হয়রানির শিকার হচ্ছেন। পুলিশ প্রশাসন উদ্দেশ্য প্রণোদিতভাবে শহর উত্তরাঞ্চল এলাকার অটো শ্রমিকদের অটো নিয়ে শহরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, অথচ সারাক্ষণ শহরে অন্য সব ছোট গাড়িগুলিকে অবাধে চলাফেরা করতে দেওয়া হচ্ছে। তাছাড়া টমটম গাড়িগুলো শহরে অবাধে চলাফেরা করছে, পাশাপাশি টমটম গাড়ি শহর থেকে শহর উত্তরাঞ্চল এলাকায় অবৈধভাবে যাত্রী নিয়ে যাচ্ছে, সে ব্যাপারেও পুলিশের কোনো ভূমিকা নেই। অটো শ্রমিকরা অবরোধ স্থলে স্পষ্টভাবেই বলেছেন যে টমটম গাড়িগুলোকে শহরের বাইরে অর্থাৎ শহর উত্তরাঞ্চল এলাকায় না আসার জন্য কোবঝার এলাকায় নো এন্ট্রি বসাতে হবে। অটো শ্রমিকরা ক্ষোভের সাথে আরো বলেন যে কৈলাসহর শহরে প্রচুর অবৈধ টমটম রয়েছে, সেসব টমটম চালকদের লাইসেন্সও নেই। পুলিশ এ ব্যাপারে কোনো কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না, অথচ শহর উত্তরাঞ্চল এলাকার অটোগুলিকে অযথা শহরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, যার ফলে বিশেষ করে শহর উত্তরাঞ্চল এলাকার কোনো রোগীকে অটো নিয়ে এনে অটো চালকরা শহরে প্রবেশ করতে পারছে না। অবিলম্বে পুলিশের দেওয়া নো এন্ট্রি প্রত্যাহার না করা হলে অটো শ্রমিকরা অবরোধ চালিয়ে যাবেন বলে জানান। থেকে শুরু করে সমস্ত শ্রমিক অটো শ্রমিকরা আমরা আজকের এই অবরোধ করেছি। অবরোধের প্রধানত মূলত দাবি হচ্ছে যে সমস্ত গাড়িকে শহরের প্রাণকেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে। নো এন্ট্রির সাইনবোর্ডটা শুধু আমাদের উত্তরাঞ্চলের অটোদের জন্য চিহ্নিত করে রাখা হয়েছে, আর বাকি যত টাটা ম্যাজিক, বোলেরো সমস্ত গাড়িকে শহরের মধ্যে ঢুকতে দেওয়া হচ্ছে। পাশাপাশি আপনারা তেল লক্ষ্য করবেন এবং আমরাও সেটা লক্ষ্য করছি, লাগাতারভাবে টুকটুক শহরের প্রাণকেন্দ্রে অবাধে চলছে। তার পাশাপাশি এই উত্তরাঞ্চলের টিলাবাজার, বাবুরবাজার, রাঙ্গাউটি সব জায়গাতে যদি টুকটুক অবাধে চলতে থাকে তাহলে আমরা নিরীহ অটো শ্রমিকরা কোথায় গিয়ে আমাদের পরিবার জীবিকা নির্বাহ করব। আমরা প্রশাসনের কাছে দাবি রাখছি যে নো এন্ট্রিতে যদি নো এন্ট্রির মতো কাজ করা হয় তাহলে সমস্ত গাড়িকে আপনারা নো এন্ট্রি করুন, শুধু অটোদের জন্য চিহ্নিত করে নো এন্ট্রি রাখলে চলবে না। এখন পর্যন্ত প্রশাসনের কোনো হস্তক্ষেপ আমরা পাইনি। আমরা চাইছি SDM মহাশয় এসে আমাদের এই সমস্যাগুলো সমাধান করুন। যদি উনি না আসেন তাহলে আমরা এখান থেকে অবরোধ শুধু শেষ নয়, আমরা প্রয়োজনে SDM অফিস ঘেরাও করব, প্রয়োজনে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসে ঘেরাও করব। আমাদের এই আন্দোলন থেকে আমরা পিছপাবো না। শ্রমিকের পেটে যখন টান পড়েছে আমরা আন্দোলন করব, আর আন্দোলন করেই যে অধিকার রক্ষা করতে হয় সেটা শ্রমিক শ্রেণীর, আমাদের এই শ্রমিকরা আমরা জানি। দীর্ঘ প্রায় 3 ঘন্টা অবরোধ চলার পর কৈলাসহরের অতিরিক্ত মহকুমা শাসক জোসেফ রিয়াম ঘটনাস্থলে এসে অবরোধকারীদের সাথে প্রায় আধ ঘন্টা কথা বলার পর মীমাংসার সূত্র বের না হওয়ায় অবরোধকারীদের মহকুমা শাসকের অফিসে নিয়ে এসে মহকুমা শাসকের উপস্থিতিতে বৈঠক চলছে। এখন ডিসিশনটা কি হয়েছে? ডিসিশনটা আমরা মিটিং এ বমু। কালকে মিটিং এ বলবেন এর লগে? এখানে প্রতিনিধি যত আছে 5-6 জন বা 10 জন। কবে বলবেন মিটিং এ? এটা এখন তো তাদেরকে দাবিটা কি সঠিক, আপনি কি মনে করেন? তারা যে অবরোধটা করছে দাবি নিয়ে সবার জন্য তো মানে হইতেই, ঠিক আছে। এখন ইন্টারনালি যা প্রবলেম যদি হয়ে থাকে এটা তো আমরা ডিসকাশনের পরে না জানতে পারি, তো এখন মিটিং এর পরে আপনারা জানবেন। কৈলাসহর থেকে দেবাশীষ দত্তের রিপোর্ট, নিউজ বাংলা।
ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সম্পাদক তথা আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকারকে সংবর্ধনা প্রদান করল উত্তর জেলার ধর্মনগরের নর্থ ডিস্ট্রিক্ট প্রেস ক্লাব। পাশাপাশি সংবর্ধিত করা হয় রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক সেবক ভট্টাচার্যকে। আজকের এই কর্মসূচিতে জেলার সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আজ উত্তর জেলার ধর্মনগরে নর্থ ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক তথা ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সম্পাদক প্রণব সরকারকে নর্থ ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের তরফ থেকে সংবর্ধনা জানানো হয়। ওনার সাথে সংবর্ধনা দেওয়া হয় রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক সেবক ভট্টাচার্যকে। এই সংবর্ধনা অনুষ্ঠান শেষে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের পক্ষ থেকে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সম্পাদক প্রণব সরকার, বরিষ্ঠ সাংবাদিক সেবক ভট্টাচার্য, উত্তর জেলার জার্নালিস্ট ইউনিয়নের সম্পাদক সহ অন্যান্যরা। আলোচনা সভায় উত্তর জেলার সকল সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন উপস্থিত অতিথিরা। সাংবাদিকদের দুঃখ কষ্ট এবং দাবি দাওয়াগুলি তাদের কাছ থেকে শুনে আগামী দিনে তা বাস্তবায়ন করার আশ্বাস প্রদান করা হয়। এছাড়াও ভবিষ্যতে রাজ্যের সাংবাদিকদের কিভাবে সুরক্ষা দেওয়া যায় ও এগিয়ে নেওয়া যায় তার উপর দীর্ঘ আলোকপাত করেন উপস্থিত অতিথিরা। বদ্ধভাবে আপনারা কাজ করবেন এবং সত্যনিষ্ঠভাবে সংবাদ পরিবেশন করবেন। কোথাও ভুল ত্রুটি হলে অবশ্যই এটা ধরিয়ে দেবেন। আর কোথাও যখন কোনো জায়গাতে যদি আক্রমণ ও হুমকির মুখে পড়েন, আপনারা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবেন এবং প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদের পাশে থাকবো। আপনারা জানেন যে আমি বারবার এই জেলাতে এসেছি। যখনই আপনারা আমাকে ডেকেছেন, ওয়ার্কশপে ডেকেছেন, যখনই বিভিন্ন অনুষ্ঠানে ডেকেছেন, আমি আসার চেষ্টা করেছি। আমরা এখানে আসব, যখনই আপনারা বলবেন আসব। এবং আপনাদের যদি কোনো কাজে আমি লাগি, যদি কোনো কাজে আপনাদের জন্য করতে পারি, আপনারা বলবেন। আপনাদের এখান থেকে অনেক মিডিয়া প্রকাশিত হয়, ছোট ছোট মিডিয়া প্রকাশিত হয়, চ্যানেল প্রকাশিত হয়, চ্যানেল সম্প্রচারিত হয়। এই ক্ষেত্রে জানি অনেক প্রতিবন্ধকতা আছে, অনেকে অনেক সমস্যার মুখোমুখি হচ্ছেন। এক্ষেত্রে যদি কোনো সহযোগিতা আমরা করতে পারি, আপনারা বলবেন। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। রাজ্যব্যাপী শুরু হয়েছে শাসক দলের বিভিন্ন সংগঠনের কার্যকারী বৈঠক। তারই অঙ্গ হিসাবে কদমতলা কর্তৃমণ্ডলের সংখ্যালঘু মোর্চার কার্যকারী বৈঠক এবং সভা অনুষ্ঠিত হল ফুলবাড়ি কমিউনিটি হল করে। উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী মলিনা দেবনাথ সহ অন্যান্যরা। রাজ্যের শাসক দলের বিভিন্ন সংগঠনগুলিকে আরও মজবুত করার লক্ষ্যে রাজ্যব্যাপী সাংগঠনিক কার্যকারী নিয়ে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সেই সাথে কদমতলা কর্তৃমণ্ডলের সংখ্যালঘু মোর্চা কার্যকারী বৈঠক এবং সভা অনুষ্ঠিত হয়ে গেল রবিবার ফুলবাড়ি কমিউনিটি হল গৃহে। এদিনকারী কর্মশালায় উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী মলিনা দেবনাথ, সংখ্যালঘু মোর্চার সভাপতি আব্দুল মান্নান, উস্তার আলী, আব্দুল মমিন, আব্দুল খালেক সহ অন্যান্য নেতৃত্ব এবং কার্যকর্তারা। মূলত কদমতলা কর্তৃমণ্ডলের সংখ্যালঘু মোর্চাকে আরো শক্তিশালী করে তোলার লক্ষ্যে সেদিনকারী কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপস্থিত নেতৃত্বরা তাদের বক্তব্যের মধ্য দিয়ে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির কথা তুলে ধরেন উপস্থিত সকলের সামনে। পাশাপাশি আগামী দিনে কি কি কর্মসূচি গ্রহণ করা হবে এবং সংগঠনকে কিভাবে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই দিশাতে কাজ করবে সংখ্যালঘু মোর্চার কদমতলা মণ্ডল। কদমতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।